আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি মোহাম্মদ রিফাত হোসাইন। আজকে হচ্ছে আমরা ডিএস এর একটা নতুন টপিক নিয়ে পড়াশোনা শুরু করব। The topic is time complexity, as you guys are seeing in the screen. আচ্ছা, তা আমরা একটু ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। জিনিসটা কি, এটা খায় না মাথায় দেয়, কি করে, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ দেখব। সো লেটস স্টার্ট। টাইম কমপ্লেক্সিটি জিনিসটা কি? আচ্ছা, আমি যদি একটু বলি যে আমরা যারা বেসিক প্রোগ্রামিং করি না এখনো পর্যন্ত তাদের জন্য এই ভিডিও না। যারা বেসিক প্রোগ্রামিং শিখছি, লাইক স্টাফস, ডাটা টাইপস, টাইপ কাস্টিং, তারপরে হচ্ছে ফর, তারপর হচ্ছে লুপস, স্ট্রিংস, অ্যারে, পয়েন্টার্স, তারপরে রিকারশন ফাংশন, এগুলো সম্পর্কে যাদের এখনো আইডিয়া নেই তারা একটু কষ্ট করে বেসিক ভিডিও টিউটোরিয়ালস গুলো দেখবেন। দেন হচ্ছে আমরা ডিএসএটা এখান থেকে শুরু করতে পারবো। তাহলে আমরা যে জিনিসটা এখন বলবো সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটি কি? তো আমরা যারা বেসিক প্রোগ্রামার আছি তাদের একটা বদ্ধমূল ধারণা আছে কি টাইম কমপ্লেক্সিটি ব্যাপারটা হচ্ছে আমার টাইম টেকেন, টাইম টেকেন বাই দ্য মেশিন, টাইম টেকেন বাই দ্য মেশিন। নো, অ্যাকচুয়ালি ইটস নট, এটা কোনো টাইম টেকেন ব্যাপারটা না। টাইম কমপ্লেক্সিটি ব্যাপারটা হচ্ছে আমার অন্য একটা বিষয়। আমি যদি একটু গতানুগতিক ব্যাখ্যাটা এখানে একটু লিখি তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। টাইম কমপ্লেক্সিটি, okay, time complexity, the rate of which the time taken increases with respect to the inputs are. ওকে, জানি এটা অনেক আংগ্রেজ টাইপের ব্যাপার হয়ে গেল। আমি জিনিসটা যদি একটু সোজা বাংলায় ব্যাখ্যা করি, দেখেন, আম, একটু মনোযোগ দিবেন। এখানে কি বলা হয়েছে দেখেন তো, the rate of which the time taken increases, the rate of which the time taken increases with respect to the inputs are, মানে হচ্ছে ইনপুটের সাপেক্ষে, ইনপুটের সাপেক্ষে আপনার যে টাইম, আপনার যে টাইম, সময়, হ্যাঁ, আপনার ইনপুটের আকারের উপর আপনার যে সময় বৃদ্ধির হার, ইনপুটের আকারের উপর আপনার যে সময় বৃদ্ধি হার সেটাকে বলা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। ঠিক আছে? আরেকবার যদি বলি যে ইনপুটের আকারের উপর আপনার প্রোগ্রামে বা আপনার কোডে আপনার যে ইনপুট গুলো আপনি দিবেন, ওই ইনপুটের ওই ইনপুটের আকারের উপর, হ্যাঁ, সময় বৃদ্ধির হারটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। ওকে, এটা যদি আমরা একটু গ্রাফ দিয়ে একটা জিনিস প্রকাশ করি, সেটা হচ্ছে, দেখেন, এটা হচ্ছে সেই গ্রাফটা। আমি যদি একটু আঁকাই, হ্যাঁ, হয়নি, একটা সিম্পল একটা গ্রাফ আঁকাইলাম। এখানে টাইমটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে আর ইনপুটটা হচ্ছে আপনার এখানে, অর্থাৎ ইনপুটের সাপেক্ষে আপনার সময়ের যে বৃদ্ধির হার সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। তাহলে এটা আমরা কেমনে বের করতে পারি? আমরা যারা ছোটবেলায় পড়ছি ঢাল, হ্যাঁ, এই যে গ্রাফটা যদি এরকম একটা টাইম কমপ্লেক্সিটি, টাইম টাইম কতটুকু নিচ্ছে ধরেন, 10টা ইনপুটের জন্য আপনার 1 সেকেন্ড সময় নিচ্ছে, 20টা ইনপুটের জন্য আপনার 2 সেকেন্ড করে সময় নিচ্ছে। এই যে এইভাবে করে সময় বৃদ্ধিটা হচ্ছে, এটা আমরা কাউন্ট করতে পারি হচ্ছে এই থেটার সাহায্যে। এখানে একটা কোণ আছে ঢালের সাহায্যে, হ্যাঁ, এই গ্রাফের ঢাল যত, অর্থাৎ m ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স লিখতে পারেন, অথবা টেন থেটা। এই যে ঢাল, এর ঢালটাই হচ্ছে আপনার মূলত কি টাইম কমপ্লেক্সিটি। এর ঢালটা হচ্ছে কি টাইম কমপ্লেক্সিটি। এই ঢালটা হচ্ছে আপনার টাইম কমপ্লেক্সিটি। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, তা এখন আমাদের সহজ, মানে সাদা মনে একদম খুব ইজি একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমরা টাইম কমপ্লেক্সিটিটা আসলে মানে প্রকাশ করব কেমনে, নোটেট করব কেমনে, জিনিসটা দেখাবো কেমনে, কাউন্ট করব কেমনে, রাইট?
বুঝছি অনেকগুলো কোয়েশ্চেন একসাথে চলে আসতে পারে। দ্যাটস নট বিগ ডিল। কোয়েশ্চেন যেটা আসে সেটা আমরা একটু ইয়া করি, হ্যাঁ, সে একটু মাথায় নিয়ে কাজ করি। আমি যদি এগুলো একটু রিমুভ করি, তাহলে আমি যদি দেখি, সম্পূর্ণ পেজটা রিমুভ করা যাচ্ছিল না। ওকে, আমি যদি দেখি যে এটা ইয়া করবো কেমনে, একটা নর্মালি আপনাদের ইন্টারভিউ গুলো যখন সামনে বিভিন্ন বড় বড় জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন, তখন হচ্ছে আপনাদের এই জিনিসটা বারবার জিজ্ঞেস করা হবে, বিগ ও নোটেশন। আমরা টাইম কমপ্লেক্সিটি কাউন্ট করব, হিসাব করব হচ্ছে এই জিনিসটা দিয়ে, বিগ ও নোটেশন। বিগ ও নোটেশনটা কি বুঝতে পারতেছেন? একটা বড় আকারের ও থাকবে, যেটাকে আমরা হচ্ছে নোটেট করব। এই ওটা এখানে আমরা হচ্ছে এটাকে নোটেট করে দিব। এটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি নোটেট করার খুবই সিম্পলেস্ট ওয়ে, খুবই সিম্পলেস্ট ওয়ে। তাহলে এই বিগ ও নোটেশন এটা হচ্ছে ও, আর এখানের মধ্যে টাইম কমপ্লেক্সিটি যত হবে সেটা আমরা এখানে লিখে দিব। তাহলে বিগ ও নোটেশনটা বুঝছি আশা করি। তাহলে এখন এই জিনিসটা আমরা কাউন্ট করবো কেমনে? বিগ ও নোটেশন দিয়ে আমি টাইম কমপ্লেক্সিটি কোন একটা প্রোগ্রামের বা কোডে টাইম কমপ্লেক্সিটি কাউন্ট করবো কেমনে? সেটার জন্য আমরা তিনটা ধাপ সবসময় ফলো করব। ওকে, আমরা এখানে তিনটা ধাপ সব সময় ফলো করব। একটু যদি একটু ওই পাশে প্রি কনোটেশনের তিনটা ধাপ আমি সবসময় ফলো করার ট্রাই করব। আমরা সেটা হচ্ছে কি, ওস্ট কেস সিনারিও, ওস্ট কেস সিনারিও। আমি জানি এই জিনিসটা কি, এটা নিয়ে অনেকে কনফিউজ থাকতে পারেন, বাট এটা আমি যদি খুব ইজিলি একটা ব্যাখ্যা দেই, ওস্ট কেস সিনারিও মানে হচ্ছে ধরেন ফিল্মে ডায়লগ মারে না, যে আমি এই কাজটি করার জন্য একদম সবচেয়ে নিচে নামবো, সবচেয়ে নিচে নামবো, এই যে সবচেয়ে নিচে নামার কথাটা বলে, এটা হচ্ছে ওস্ট কেস সিনারিও। এটা হচ্ছে কি, ওস্ট কেস সিনারিও। তারপরে একটা হচ্ছে অ্যাভয়েড কনস্ট্যান্টস, মানে আপনার এখানে আপনার টাইম কমপ্লেক্সিটিতে যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো আসবে সেগুলো হচ্ছে অ্যাভয়েড করবেন, হচ্ছে অ্যাভয়েড লোয়ার ভ্যালিউস, লোয়ার ভ্যালিউস। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের নর্মালি ইয়া। আচ্ছা, আমি যদি একটু ব্যাপারটা আগে একটা ছোট্ট একটা টাইম কমপ্লেক্সিটি দিয়ে বোঝাই, তাহলে হচ্ছে আপনাদের আর একটু বেটার হবে। আমি একটা লুপ নেই, হ্যাঁ, আমি আচ্ছা, লুপ বাদ দেন, আমি একেবারে মানে এখান থেকে একটা একটা কেস ধরে ধরে আমরা একটা একটা স্টেপ ধরে ধরে হচ্ছে কাজ করব, ঠিক আছে? তাহলে ওর্স্ট কেস সিনারিও, ওর্স্ট কেস সিনারিও এটা আমি কি বলছিলাম, যে আমি সবচেয়ে যত হাত নিচে নামতে পারি, যত হাত আপনার কোডটা সবচেয়ে যতটুকু স্টেপ নিতে পারে, সর্বোচ্চ যত স্টেপ নিতে পারে, সেটা হচ্ছে আপনার ওর্স্ট কেস সিনারিও, সেটা হচ্ছে আপনার ওর্স্ট কেস সিনারিও। আমি যদি একটা ল্যাডার ইফেলস দিয়ে দেখাই, ল্যাডার ইফেলস আশা করি পড়ছেন। ল্যাডার ইফেলস হচ্ছে যেমন আপনার টা হচ্ছে 200 থেকে বড় হলে, আমি একটা কোড আমি নর্মালি নিচে এটা দিয়ে দেখাচ্ছি। এটা হবে এলসি ইফ আপনার এন যদি 500 থেকে বড় হয়, তাহলে হচ্ছে সি আউট। সি আউট মানে হচ্ছে আউটপুট। সি প্লাস প্লাসে যারা সি প্রোগ্রামিং করছেন তারা আস্তে আস্তে করে সি প্লাস প্লাসের দিকে শিফট করবেন, আহ, কারণ এটা মডার্ন ল্যাঙ্গুয়েজ, এগুলো লাগবে আপনাদের সামনে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কোডটা। ওকে, তাহলে এই কোডটাতে আমরা একটা জিনিস দেখতেছি, একটু ফোকাস করেন তো সবাই, দেখেন তো একটু সবাই এখানে n এর মান, ওই কি করলাম এটা, ও সরি, n এর মান 200 থেকে যখন বড় হচ্ছে তখন হ্যাঁ, তো আচ্ছা, আমি একটা n এর একটা নির্দিষ্ট মান নিয়ে নেই, হ্যাঁ, আমি n এর মান দিলাম 150। দেখেন এটা কি 200 থেকে বড় হচ্ছে? না। তাহলে একটা কন্ডিশন চেক করছে। এটা কি 500 থেকে বড় হচ্ছে? না। দুইটা কন্ডিশন চেক করছে। আচ্ছা, এটা এইভাবে না দিয়ে আমি যদি লেজার দিয়ে দেখাই, এটা কি 150, যেহেতু এটা কি এই কন্ডিশনটা ট্রু হবে না ট্রু হবে না? এই কন্ডিশনটা ট্রু হবে না, দুইটা কন্ডিশন চেক করছে, এটা ট্রু হবে না তিনটা কন্ডিশন চেক করছে, দেন হচ্ছে এলসে এসে এখানে প্রিন্ট আউট করে দিবে। তাহলে ও কয়টা কন্ডিশন চেক করে আসছে? একটা, দুইটা, তিনটা, রাইট? একটা, দুইটা, তিনটা, এই তিনটা কন্ডিশন চেক করে আসার কারণে ও সর্বোচ্চ নিচে নামছে না? দেখেন তো, সর্বোচ্চ নিচে নামছে না? মানে একদম এই এখান পর্যন্ত চলে আসছে না এই কোডটা? তাহলে এখান পর্যন্ত আসার জন্য ওর কয়টা কন্ডিশন পার করতে হয়েছে? একটা, দুইটা, তিনটা, তাহলে এখানে কত হবে? এই কোডটার বি গো নোটেশন কত হবে?
এই কোডটার বিগ ও নোটেশন হবে ও, মাঝখানে বসবে হচ্ছে 3। বুঝছি কথাটা? বুঝছি। দেখেন তো, এমনও কিছু কেস থাকতে পারে যেটা হচ্ছে কি আপনার প্রথম থেকেই প্রথমেই চলে যাবে, তখন হচ্ছে বিগ অফ 1। ঠিক আছে, তারপর যদি, আচ্ছা যদি এমন হয়তো আমি আরেকটা মান নেই, আহ ধরেন এন এর মানটা 150 হয় নাই, এন এর মানটা হয়েছে 350, 350, 350। তখন কি হইতো, তখন হচ্ছে আমার এটা এটা দেখতো এটা ট্রু কিনা, এটা ট্রু কিনা। হ্যাঁ এটা ট্রু, তাহলে এটা এটা সাবমিট করে দিবে। তারপর আবার নিচে আসবে, আর নিচে আসবে আসবে না, তো এক্সিকিউট করে দিয়ে দিছে, গেছে গা। বুঝছেন? তাহলে এখানে বিগ অফ কত হবে, বিগ অফ এন কত হবে, 1 হবে। বুঝছি। তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে আমরা যদি এই জিনিসটা দেখি, হ্যাঁ যদি এখানে একটা কোড এরর আছে ছোট্ট করে, যে এন থেকে বড় হলে এটা র্যান্ডমলি এক্সিকিউট করে চলেই যাবে গা, সো এগুলো আর এক্সিকিউট করবে না। তাহলে এখানে হবে দুইটা কেস। তাহলে এখানে ওর্স্ট কেস কে হবে, এখানে ওর্স্ট কেস কি হবে, এখানে ওর্স্ট কেস হচ্ছে আপনার ও অফ 3, কারণ সবচেয়ে বেশি বার স্টেপ নিছে ও অফ 3 তে, সবচেয়ে বেশি নিচে নামতে হয়েছে, রাইট? বুঝতে পারছি। তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে কি, এই কোডটা টাইম কমপ্লেক্সিটি হবে ও অফ 3। এখন দেখেন, আচ্ছা ও অফ 3 পর্যন্ত, আচ্ছা এটা আমরা নেক্সট দেখবো, এখন দেখেন না। আহ এরপর হচ্ছে আমরা আরেকটা যদি কোড দেখি, আরেকটা কোড দেখি, যদি আমি যদি একটা ফর লুপ দেখি, আমি যদি একটা লুপ দেখি, হুম, আমি যদি একটা লুপ দেখি, আই সমান 1, আশা করি এগুলো করছেন আপনারা এন পর্যন্ত, এন প্লাস প্লাস। হ্যাঁ, এখানে হচ্ছে একটা স্টেটমেন্ট থাকবে, একটা স্টেটমেন্ট থাকবে যে হচ্ছে শেষ। হ্যাঁ শেষ। তাহলে এখানে আমার এই লুপে এই কোডটা কতটুকু পর্যন্ত চলতেছে, এই লুপটা কতটুকু পর্যন্ত চলতেছে, এন পর্যন্ত। আমার এই লুপটা চলতেছে এন পর্যন্ত, রাইট? তাহলে এন পর্যন্ত যখন চলবে, দেখেন তো কতবার স্টেপ নিবে, আই হচ্ছে 1। হ্যাঁ, 1 হচ্ছে, ধরেন আমার এন এর মান হচ্ছে, আমার এন এর মান হচ্ছে 3, তাহলে আই এর মান হচ্ছে কত, 1। তাহলে 1, এই কন্ডিশন চেক করবে, আই এর মান হচ্ছে 1, এন এর মান হচ্ছে 3, এই কন্ডিশনটা কি ট্রু? হ্যাঁ ট্রু। তাহলে এই কন্ডিশনটা ট্রু, তারপর হচ্ছে ভিতরে ঢুকে স্টেটমেন্ট একবার প্রিন্ট করবে, দেন বাইরে আই এর মান কত হবে, আই এর মান হবে প্লাস প্লাস, মানে এটা হবে আই এর মান হয়ে যাবে গা 2। তারপর আই এর মান 2 হলে এখানে, এখানে আসবে, সরি এই জায়গায় আসবে, এই জায়গায় আবার কন্ডিশন চেক করবে, এটা কি ট্রু, 2 3, এটা কি ট্রু? হ্যাঁ ট্রু। তাহলে এটা আবার নিচে গিয়ে স্টেটমেন্ট প্রিন্ট করবে, দেন আবার চলে আসবে। তাহলে এটা কতটুকু পর্যন্ত চলতেছে, এন পর্যন্ত চলতেছে, রাইট? এটা হচ্ছে এন পর্যন্ত চলতেছে। তাহলে এখানে এই সিম্পলি কি হবে, আমাদের বিগ ও অফ টাইম কমপ্লেক্সিটি হবে বিগ ও অফ এন, আর এন এর মান যদি 3 হয় তাহলে হচ্ছে বিগ ও অফ 3। বুঝছি, বুঝছি। তাহলে এই হচ্ছে ঘটনা। ওকে, তাহলে এই জিনিসটা আশা করি আমরা আমলে নিতে পারছি যে ওর্স্ট কেস সিনারিও, সিনারিও ব্যাপারটা কি, এরপর আমরা অ্যাভয়েড কনস্ট্রেন্টসটা বুঝাই। এখন দেখেন আমাদের প্রোগ্রামে, কোন একটা প্রোগ্রামে আমাদের তো শুধুমাত্র একটা লুপ দুইটা লুপ থাকবে না, অনেকগুলো লুপ থাকবে, অনেকগুলো অনেকগুলো লুপ থাকবে, অনেক অ্যারে থাকবে, রাইট? অনেকগুলো লুপ থাকবে, অ্যারে থাকবে, দেন হচ্ছে এইভাবে করে করে একটা একটা স্টেটমেন্ট থাকবে। তো ধরেন লুপের জন্য আমি কমপ্লেক্সিটি পাইলাম, সাপোজ আমি লুপের জন্য কমপ্লেক্সিটি পাইলাম এন স্কোয়ার, এর জন্য পাইলাম হচ্ছে এন, তারপরে একটা নর্মালি এমনে পাইলাম হচ্ছে, ধরেন লুপের জন্য পেলাম বিগ অফ এন, এর জন্য পেলাম বিগ এন স্কোয়ার, বিগ অফ এন পাইলাম এখানে, আরেকটা নর্মাল কোন একটা কোডের জন্য পাইলাম, ধরেন আহ ধরেন একটা ইফ এলস এর জন্য পাইলাম, ইফ এলস এর জন্য পাইলাম হচ্ছে কি বিগ অফ 8। তাহলে এটা টোটাল কমপ্লেক্সিটি কি, এন স্কোয়ার। এখন এটা কি প্লাস এন মাইনাস এন, ধরেন প্লাস পাইছি এন প্লাস 8, এরকম একটা কমপ্লেক্সিটি পাই গেছি, রাইট? এখন এখানে আমার এই কোডটা তো আমার কমপ্লেক্সিটিতে এইভাবে করে যেতে পারে না, আমার কমপ্লেক্সিটি এইভাবে করে যেতে পারে না। আমার কমপ্লেক্সিটির জন্য এখন নেক্সট আমরা এই দুইটা স্টেপ ফলো করব। একটা হচ্ছে অ্যাভয়েড কনস্ট্যান্টস, দেখেন তো এখানে কনস্ট্যান্ট ভ্যালু কে, 8। তাহলে দেখেন তো 8 কে কেন অ্যাভয়েড করতে হবে, 8 কে কেন অ্যাভয়েড করতে হবে, দেখেন আমার, ধরেন আমার এই কোডে আমার কম্পিউটারকে n সমান
10^15 পর্যন্ত চেক করতে হচ্ছে, 10^15 পর্যন্ত চেক করতে হচ্ছে। তো 10^15 পর্যন্ত যখন আমার থেকে চেক করতে হচ্ছেই, তো দেখেন তখন আমার এখানে এইটার আদতে কোনো ভ্যালু আছে? আমি যদি এটা এখানে লিখি, হুম, প্লাস 10^15 প্লাস 8, দেখেন তো এত বড় 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 সংখ্যা, এগুলোর সামনে এটার আদতে কোনো ভ্যালু আছে? নাই। মানে এটা আপনি দেন বা না দেন, মানে ব্যাপারটা হলো এরকম যে আপনি ইলন মাস্ককে 1 টাকা দিচ্ছেন, ইলন মাস্ককে 1 টাকা দিচ্ছেন ওর সম্পত্তিতে যোগ করার জন্য। তো ওর সম্পত্তিতে 1 টাকার আসলে কোনো ভ্যালু আছে? এটাকে তো ডলারে কনভার্ট করলে অনেক ছোট হয়ে যায়, রাইট? তো এটা কোনো ভ্যালু নাই আসলে। তো এই জন্য আমরা কি করি, কনস্ট্যান্টটা অ্যাভয়েড করি, তাহলে আমাদের কনস্ট্যান্টটা অ্যাভয়েড হয়ে যাবে গা। তাহলে আমার আলটিমেটলি সেকেন্ড ধাপের পর আমার কোড হয়ে যাবে গা হচ্ছে, সরি, আমার কমপ্লেক্সিটি হয়ে যাবে বিগ ও অফ এন। এখন এরপরে আমাদের বলা হয়েছে অ্যাভয়েড লোয়ার ভ্যালুস। সেম ভাবে আপনারা দেখেন তো যে এন যখন আমার ইনপুটটা, মানে আমার এনটা যখন এতবার 10^15 পর্যন্ত আমার কোডটা চেক করতেছে, এতবার ইনপুটের জন্য এতবার চেক করতেছে, ওইটার সামনে এটার আদতে কোনো ভ্যালু আছে? এটার সামনে এটা আদতে কোনো ভ্যালু আছে? মানে ব্যাপারটা হচ্ছে আপনার সেম জিনিস ইলন মাস্ককে আপনি এখন 1 টাকা না 1,000 টাকা অফার করছেন ওর সম্পত্তিতে যোগ করার জন্য। কোনো ভ্যালু আছে কথাটার? এখানে হচ্ছে সেম জিনিস, যে আমার কোডটা তো অলরেডি 10^30 পর্যন্ত স্টেপ নিয়েই নিচ্ছে, এতটুক পর্যন্ত ও নিচে নামতেছে, মানে ওর্স্ট কেস সিনারিওতে যেটা বলতেছিলাম, ও এতটুক পর্যন্ত অলরেডি ইনপুট নিয়ে নিচ্ছে। তাহলে 10^15 এর কোনো দরকার আছে এখানে? 10^15 এর নেওয়ার আর কোনো দরকার আছে? নাই, কোনো দরকার নাই। কারণ আমার অলরেডি ও অনেক নিচে চলেই গেছে, ও চেক করতে করতে 10^30 পর্যন্ত চলে গেছে। তাহলে এটাতে আর তো দরকার পড়তেছে না। তাই আমার এই লোয়ার ভ্যালু যেটা, অর্থাৎ প্লাস এন, এটাকে আমার থেকে অ্যাভয়েড করতে হবে। আলটিমেটলি আমার সেই কোডটার টাইম কমপ্লেক্সিটি কত হবে? ও অফ এন স্কোয়ার, বিগ ও অফ এন স্কোয়ার। বুঝতে পেরেছি আশা করি। তো আমরা দেখি দুইটা কোড দেখি, আমরা আমাদের আলটিমেটলি দুইটা কোড দেখি, দেন হচ্ছে ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো আমি যদি কোডগুলো একটু এখানে লিখি, আহ ধরেন আমি একটা ফর লুপ নিলাম। আচ্ছা, ফর লুপের একটা না, দুইটা ফর লুপ নেই। হ্যাঁ, নেস্টেড ফর লুপ আর কি, নেস্টেড লুপ। আমি যদি এখানের মধ্যে একটা এন পর্যন্ত এটা চলবে, দেন আই প্লাস প্লাস চলে গেল। আহ এটার মধ্যে এখন আরেকটা লুপ ফর ইন্টিজার জে নিই, ইন্টিজার জে যেগুলো 0, যে কতটুকু চলবে এন পর্যন্ত, আর জে প্লাস প্লাস। ওকে, দেন এখানে একটা ভিতরে র্যান্ডম স্টেটমেন্ট থাকবে, এটা চলে গেল। দেন ওকে, এটা হচ্ছে আমার প্রথম এক্সাম্পলটা। হ্যাঁ, এই লুপটা দিয়ে আমি একটু বোঝার ট্রাই করি। দেখেন এখানে আসলে হচ্ছেটা কি, দেখেন এখানে প্রথম স্টেপে কি হবে, প্রথম স্টেপে আই এর মান হচ্ছে আপনার কত, ধরেন আমি এন এর মান নিলাম হচ্ছে 3, এন এর মান নিলাম 3। তাহলে প্রথম স্টেপে আই এর মান হচ্ছে 0, দেন হচ্ছে কন্ডিশন চেক করবে আমার, তাহলে আই এর মান 0 আর এন এর মান হচ্ছে কত, 3। তাহলে এটা হচ্ছে ট্রু কন্ডিশন, তাহলে ট্রু, প্রথমটা হচ্ছে কন্ডিশন ট্রু। দেন ভিতরে ঢুকবে, ভিতরে ঢোকার পর প্রথম স্টেপে কি করবে, দেখেন ভিতরে ঢোকার সাথে সাথে এখানে এটা ট্রু হয়েছে না, ট্রু হওয়ার সাথে সাথে ভিতরে ঢুকবে, ভিতরে ঢোকার সাথে সাথে হচ্ছে আমার জে এর কাজ শুরু। দেখেন জে এর কাজ শুরু, যে হচ্ছে 0 পর্যন্ত, যে মান ছিল হচ্ছে 0, এক্সিকিউট করবে কত পর্যন্ত, এন পর্যন্ত। এখন এন এর মান হচ্ছে 3, তাহলে ভিতরেরটা এন বার ঘুরবে, প্রথমটা হচ্ছে 0, রাইট? প্রথমটা হচ্ছে যে 0-র জন্য ঘুরবে, তারপরে 1 এর জন্য ঘুরবে। দেখেন যে এর মান যখন 0 হবে, 1 হবে, আচ্ছা প্রথমটার জন্য এখান থেকে লিখি আমি, এটা হচ্ছে 0। দেন জে এর মান যখন 1 হবে, তখন দেখেন জে এর মান 1, এন এর মান 3, তাহলে তারপর আবার কন্ডিশন ট্রু। তারপরে আবার জে এর মানে এক ইনক্রিমেন্ট করে জে এর মান হয়ে যাবে গা কত, জে এর মান হয়ে যাবে গা 3। আর জে এর মান যখন 3 হবে, তখন এটা কি কন্ডিশন ট্রু না, তখন এটা ফলস, তখন আবার এখান থেকে বের হবে, এখান থেকে বের হয়ে যাবে, বের হয়ে আবার এখানে আসি, আই এর মান 1 বাড়ায় দিবে, আবার এখানে ঢুকে আয়ের মানটা 1 বাড়ায় দিবে। দ্বিতীয় ধাপে কি হবে, আয়ের মান 1 বাড়বে, এভাবে সেম করতে 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 আয়ের মান কতটুকু পর্যন্ত যাবে, আয়ের মান n পর্যন্ত যাবে, জে এর মানও n পর্যন্ত যাচ্ছে ভিতরে।
ভিতরের লুপটাতে জে এর মানও n পর্যন্ত যাচ্ছে। তাহলে আমার আলটিমেটলি কি হচ্ছে, এটাও n বার চলতেছে, ভিতরেরটাও n বার চলতেছে। তাহলে এইটার সাথে এটার আলটিমেটলি কি হয়ে যাবে গা, গুণ হয়ে যাবে গা। তার মানে আমার এটার আলটিমেটলি কমপ্লেক্সিটি হবে n ইন্টু n, অথবা এখানে লিখতে পারি বিগ অফ n স্কোয়ার। বুঝতেছি কয়টা স্টেপ নিবে, এটা হচ্ছে n বার স্টেপ নিবে, এটার ভিতরে আবার এটাও n বার স্টেপ নিবে, তাহলে দুইটাই n বার স্টেপ নিবে, তাহলে n ইন্টু n। বুঝছি আশা করি। এটা n বার স্টেপ নিচ্ছে, এটা মানে এভাবে করে হচ্ছে আপনার কাউন্ট করা হচ্ছে আর কি। ওকে, এরপরে দেখেন এটা হচ্ছে একটা নির্দিষ্ট কোডের জন্য। এরপর আমি যদি আরো দুই একটা আরেকটা কোড করি, আমরা টাইম কমপ্লেক্সিটি ইনশাল্লাহ আরো ভালো বুঝতে পারবো। ওকে, দেন হচ্ছে এখন আমার করতে হবে কি, এখন আমি আরেকটা কোড নিব। আমি আরেকটা কোড নিলাম হচ্ছে সেম আরেকটা নেস্টেড। আচ্ছা, আগেরটাই নিই একটু। আচ্ছা, এটা আন্ডু করা যাচ্ছে না, আগেরটাই নিই। একটু করে একটু চেঞ্জ করব জাস্ট, তখন হচ্ছে আমাদের খেলাটা ঘুরবে। এই জিনিসটা যারা বুঝবে তারা হচ্ছে মোটামুটি আজকের ক্লাস করে সার্থক। বাকিরা যদি না বুঝেন আরেকবার একটু দেখার ট্রাই করবেন, একটু স্লোলি দেখার ট্রাই করবেন। আমরা আমাদের অনেকে মানসিকতা হচ্ছে আমরা 2x এ তাড়াতাড়ি ক্লাস করে চলে যেতে চাই, হ্যাঁ, যেন আমাদের দুনিয়াতে কত কাজ বসে আছে না, আসলে রিলস দেখা ছাড়া কোনো কাজ নেই। তো এটা অ্যাভয়েড করবেন আপনারা। দরকার পড়লে আস্তে আস্তে রিল্যাক্সে বুঝবেন, বাট বুঝে যাবেন। কনসেপ্ট, কোর কনসেপ্ট যদি না বুঝি আমরা, আমরা সামনে গিয়ে ডিএসএ তো অনেক ধরা খাবো, অনেক। সো অ্যাভয়েড করবেন, জবরদস্তিতে বা তাড়াতাড়ি করাগুলো অ্যাভয়েড করবেন। ওকে, এবার দেখেন, এবার এখানে কি হচ্ছে দেখেন। এখানে আই এর মান যখন, আচ্ছা আমি এন এর মানটা হচ্ছে 3 ইনপুট নিচ্ছি, হ্যাঁ। আই এর মান যখন 0, এন এর এটা কন্ডিশন হচ্ছে ট্রু। এরপর এখানে আসি, কন্ডিশনটা হচ্ছে ট্রু। ঠিক আছে, আই এর মান যখন 0, তাহলে এন এর মান হচ্ছে 3, তাহলে এটা কন্ডিশনটা হচ্ছে ট্রু। তাহলে এটা ট্রু হলে ভিতরে ঢুকবে, জে এর মান কতটুকু পর্যন্ত চলবে দেখেন তো। জে এর মান আই পর্যন্ত চলবে। জে এর মান কত পর্যন্ত চলবে, আই পর্যন্ত চলবে। তাহলে প্রথমটা কি, জে এর মান কি প্রথমটা ট্রু, মানে জে যখন 0 তখন এটাকে ট্রু হচ্ছে না, ফলস, তার মানে এখান থেকে বের হয়ে যাবে। তাহলে আবার আই এর মান যখন 1 হবে, তখন এটা কন্ডিশন হবে ট্রু, কারণ n এর মান হচ্ছে 3, রাইট। এটা কন্ডিশন কত, ট্রু, কারণ i এর মান 1, n এর মান হচ্ছে কত, 3। তাহলে এই কন্ডিশনটা ট্রু, ট্রু হলে ভিতরে ঢুকবে। তাহলে যে একবার জিরোর জন্য কি করবে, যে একবার জিরো, যে যখন জিরো তখন i এর মান 1, তাহলে এটা হচ্ছে কন্ডিশন ট্রু। তাহলে একবার জিরোর জন্য চেক করবে, আবার এখানে গোর স্টেটমেন্ট প্রিন্ট করে যেন আবার এখানে আসবে। আবার আসার পরে জে এর মান হয়ে যাবে আগে কত, 1। জে এর মান যখন 1 হবে, আই এর মান হচ্ছে 1, তাহলে এই কন্ডিশনটা কি ট্রু হবে, এই কন্ডিশনটা তখন হবে ফলস, তাহলে এখান থেকে বের হয়ে যাবে গা। তারপরে আবার আই এর মানটা হচ্ছে 2, আই এর মানটা যখন 2 হবে, মানে এখান থেকে লুপ এটা থেকে বের হয়ে আবার এখানে আসবে, তখন আই এর মান হচ্ছে 2 হয়ে যাবে গা। তাহলে আই এর মান যখন এখানে আসি 2 হবে, তখন দেখেন তো এন এর মান হচ্ছে 3, তাহলে এই কন্ডিশনটা ট্রু। তাহলে আবার ভিতরে ঢুকবে, ভিতরে ঢোকার পর আবার সেম জিরো চেক করবে, জিরো চেক করার পর যে যখন জিরো, আই যখন হচ্ছে 2, তখন এটা ট্রু। আবার আবার এটা স্টেটমেন্ট প্রিন্ট করে আবার এখানে আসি, লুপ এক এক বাড়বে, যেতে এক বাড়বে, তাহলে যে হয়ে যাবে গা হচ্ছে 1, তাহলে যে 1, আই হচ্ছে 2, তাহলে তখনও ট্রু। আর এটা হচ্ছে 2 পর্যন্ত চলবে। 2 পর্যন্ত বলতে এটা আবার এখানে আসি স্টেটমেন্ট করবে, স্টেটমেন্ট প্রিন্ট করে আবার হচ্ছে উপরে উঠবে। তাহলে এখন জে এর মান হয়ে গেছে গা কত, 2, আর আই এর মান 2, তাহলে তখন ফলস, তখন এখান থেকে এক্সিকিউট করে বের হয়ে যাবে গা। তাহলে দেখেন তো এটা আসলে চলতেছে কতটুকু, যে আই এর মান যদি n হয়, তাহলে এটা ট্রু, এটা যদি ট্রু হয় তাহলে জে এর মান হচ্ছে আপনার 0, 1, 2, 3 এভাবে করতে করতে n পর্যন্ত চলবে না, n পর্যন্ত চলবে না। আর দেখেন তো এই জিনিসটা আমরা পাই কিনা। এই জিনিসটা আমরা ছোটবেলায় পড়ছি, যে এই জিনিসটা আমরা কোনো একটা সিমিলার কিনা। দেখেন তো কোথায় সিমিলার, আমরা এরকম একটা সূত্র বলছিলাম না যে এর জন্য, যে এর জন্য একটা সূত্র বলছিলাম না, যে এরকম এরকম একটা ব্যাপার, n ইন্টু n, সরি, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, এরকম একটা ধারা সূত্র বলছিলাম, সসীম ধারার। হ্যাঁ, সসীম ধারার এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, এবং একটা সূত্র বলছিলাম। তাহলে আমাদের বিগ ও হবে এতটুকু পর্যন্তই, এই স্টেপ পর্যন্তই। দেখেন, ভালো করে দেখেন,
আমাদের এটা কতটুকু পর্যন্ত স্টেপ নিচ্ছে, এটা হচ্ছে এই সংখ্যা পর্যন্ত স্টেপ নিচ্ছে, এতগুলো এতবার প্রিন্ট করতেছে, তাহলে আমাদের বি গো হবে কতটুকু পর্যন্ত, ওইটাই, ওই ইকুয়েশনটাই। ওকে, তাহলে আমাদের বি গো যদি এটা হয়, এখন আমাদের আমরা জানি ওই তিনটা ধাপ আমাদের আছে অলরেডি। এই তিনটা ধাপ আমরা এখন ফলো করব স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, তার আগে আমাকে যদি আরেকটা কথা বলে, আমাকে যদি বলে যে এক্সাক্ট, আমাকে যদি বলে এক্সাক্ট টাইম কমপ্লেক্সিটি কত, তখন হবে আরেকটা টাইম কমপ্লেক্সিটি। আর আমাকে যদি বলে এমনি টাইম কমপ্লেক্সিটি কত, তখন হচ্ছে আরেকটা হবে টাইম কমপ্লেক্সিটি। কথাটা একটু আমি যদি বুঝাই বলি, দাগটা মুছে গেল। দেখেন, আমার এখানে আমি এটা থেকে আমি এভাবে পাই, দেখেন এন স্কোয়ার, ইকুয়েশন করতেছি এন স্কোয়ার এন বাই টু, এটা পাচ্ছি। তা আমার এটা হচ্ছে এক্সাক্ট টাইম কমপ্লেক্সিটি, এক্সাক্ট টাইম কমপ্লেক্সিটি, রাইট? এই সম্পূর্ণ কোডটা এতটুকু পর্যন্ত চলতেছে, কিন্তু আমি যদি এই তিনটা স্টেপ ফলো করি, হ্যাঁ, কারণ আমরা তো সিম্পলেস্ট ফর্মে লিখতে চেষ্টা করি সবসময়, তো সিম্পলেস্ট ফর্মে লেখার জন্য এই তিনটা ধাপ যখন আমি ফলো করব, তখন আমার আসবে হচ্ছে এরকম। হুম, তো প্রথম হচ্ছে আমার অ্যাভয়েড কনস্ট্যান্টস, তাহলে হাফ গুলো চলে যাবে। আচ্ছা, এখানে একটা ভুল লিখলাম আমি। আচ্ছা, আমার প্রথমে কনস্ট্যান্টস গুলো হাফ হাফ চলে যাবে, তাহলে আমার হয়ে যাবে গা হচ্ছে দ্বিতীয় ধাপের পর আমার কোডটা হয়ে যাবে গা এন স্কোয়ার প্লাস এন। তাহলে এরপর হচ্ছে লোয়ার ভ্যালু, তাহলে লোয়ার ভ্যালু যদি আমি ইয়া করে অ্যাভয়েড করে, তাহলে আলটিমেটলি আমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন স্কোয়ার, টাইম কমপ্লেক্সিটি হবে ও অফ এন স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে আমার আলটিমেটলি আমার এখানে টাইম কমপ্লেক্সিটির আলোচনা। তা আপনারা আরো কয়েকটা কোড নিজে নিজে ধরে করবেন, ঠিক আছে? মাথায় রাখবেন হচ্ছে কি, এরকম যদি ইকুয়েশন চলে আসে, ইকুয়েশন গুলো আমরা এরকম এইগুলো ফলো করে করে, স্টেপ গুলো ফলো করে করে হচ্ছে আমরা লাস্ট পর্যন্ত যেটা পাবো সেটাকে আমরা টাইম কমপ্লেক্সিটি হিসেবে ধরে রাখবো, যেহেতু সিম্পলেস্ট ফর্মে। হ্যাঁ, কারণ আমার কোডটা এন স্কোয়ার পর্যন্ত অলরেডি স্টেপ নিচ্ছেই, তো আমার এই এই স্টেপ গুলো তো পার করে করে যাবেই না। আর আমাকে যদি কখনো বলা হয় যে এক্সাক্ট টাইম কমপ্লেক্সিটি কত, তাহলে হচ্ছে আমার সম্পূর্ণ ইকুয়েশন আলা, হ্যাঁ, আমার সম্পূর্ণ ইকুয়েশন আলা ইয়াটা দিয়ে দিতে হবে, সম্পূর্ণ ইকুয়েশন আলা যে বিগ অফ নোটেশন এটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? আর এমনি নর্মাল টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এটা। তাহলে এতটুকু পর্যন্ত আমাদের ক্লাস। সো নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম।